হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নরমালি জাপানের যে অন্য অ্যানিমেশন সিনেমাগুলো হয় সেগুলো সাধারণত 2D সিনেমা হয়ে থাকে, বাট এটা 3D সিনেমা, যেটা নাম হচ্ছে গানস জিরো। এবং মাত্র 5-6 দিন আগে আমরা সাবেস্পোর্ট 20-তে এই সিনেমাটির যে লাইভ অ্যাকশন ভার্সন রয়েছে সেটা এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আজকে এটার অ্যানিমেটেড ভার্সন আমরা এক্সপ্লেন করব, যেটা লাইভ ভার্সনের 7 বছর পরে এসেছে আর কি। এবং লাইভ অ্যাকশন মুভির চেয়ে এই অ্যানিমেশন মুভিটা অনেক বেটার হয়েছে, আর এর জন্য এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.1, কিন্তু অন্যদিকে যে লাইভ অ্যাকশন সিনেমাটা রয়েছে সেটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6 বা এরকম। তবে এখানে লক্ষ্য দুটার কাহিনী পুরোপুরি ভিন্ন, কিন্তু জাস্ট থিমটা সেম। আর এটা অবশ্যই জাপানিজ মানগা থেকে তৈরি করা হয়েছে এই অ্যানিমেশনটি। তো এই গানস এর কাহিনীটা হচ্ছে, মারা যাওয়ার পরে কোনো একটা এলিয়েন এন্টিটি, যেটাকে বলা হয় গানস, একটা কালো গোল বলের মতো, সেটা করে কি তোমাকে গেমে ঢুকিয়ে নেয়। সবাইকে নেয় না, কিছু কিছু সিলেক্টেড মানুষকে গেমে ঢুকিয়ে নেয়। এবং তারপর ওই এলিয়েন করে কি দায়িত্ব দেয় এই পৃথিবীর জন্য যারা বিপজ্জনক, বা যেসব এলিয়েন রয়েছে বা যেসব এন্টিটি রয়েছে বিপজ্জনক, সেগুলোকে ধ্বংস করার। এবং তুমি যদি ওই মিশনে গিয়ে আবার মারা যাও, তাহলে তোমার আত্মাও শেষ হয়ে যাবে, পুরোপুরি তুমি শেষ হয়ে যাবে। আর যদি ওইসব মিশনে গিয়ে তুমি 100 পয়েন্ট অর্জন করতে পারো, তাহলে তুমি আবার তোমার রিয়েল পৃথিবীতে জীবন ফিরে পাবে। খুবই অসাধারণ ইউনিক কনসেপ্টের একটা স্টোরি, মানে বুঝতেই পারছো জাপানের স্টোরিতে তুমি এখানে পুরোপুরি একটা এনিমে ভাইব পাবে। তো চলো আমরা মূল ভিডিও। তো ওই সিনেমাটা শুরু হয় একটা ফাইট সিন দেখিয়ে, যেখানে দেখানো হয় অনেকগুলো মনস্টার একটা শহরকে ঘিরে ফেলেছে, আর ওদেরকে থামাচ্ছিল রাইকা নামের একটা মেয়ে। আর তারপর একটা মনস্টার করে ওই মেয়েটার উপর একটা গাড়ি ছুঁড়ে মারে। তখন ওই মেয়েটির টিমের একজন সেখানে চলে আসে, আর সে এসে রাইকাকে বাঁচিয়ে নেয়। এবং আমরা দেখতে পাই মনস্টার ভার্সেস ওই রাইকাতের মধ্যে তুমুল ফাইট চলছে, কিন্তু রাইকা সেই টিম মেম্বারটিকেও মনস্টারটি মেরে ফেলে, কিন্তু মরতে মরতে সে করে ওই মনস্টারটাকেও গুলি করে মেরে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা জায়গায় কোনো একটা কিছু টাইমিং চলছে, মানে গোল একটা বলের মধ্যে টাইমিং চলছে। আর তারপর আমরা দেখি রাইকার ওই টিম মেম্বারটি মারা যাওয়ার কারণে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, আর তখনই সেও টেলিপোর্ট হতে শুরু করে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। আর তারপর কাহিনীর পরিবর্তন হয়, আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ড দেখি, যেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে মাসারু। সেই হচ্ছে এই সিনেমার মেইন চরিত্র, আর ওর হাতে আমরা একটা কেক দেখতে পাই জন্মদিনের। আর এখানে একটা বিষয় না বললেই নয়, দেখো ওদের অ্যানিমেশনের লেভেলটা কোন লেভেলের রিয়েলিস্টিক। ভাই প্রথমে যে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা অ্যানিমেশন, ভাই সিরিয়াসলি। তবে এই সিনেমার প্রোডাকশন কোম্পানি কখনো এটা রিভিল করেনি যে তাদের এই অ্যানিমেশন তৈরি করতে কিরকম খরচ হয়েছিল। তারপরেও তুমি ধরে রাখো মিনিমাম 400-500 কোটি টাকা খরচ হয়েছে। তো যাই হোক, মাসারও তখন তার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল যে আমি বাড়িতে আসছি। ওর হাতে আমরা বার্থডে কেকও দেখতে পাই, ওর ভাইয়ের জন্য এটা নিয়েছে। আর তখনও খেয়াল করে একজন বুড়ো লোককে কয়েকজন ধরে মারছে। তো মাসারও তখন ওই বুড়ো লোকটির কাছে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন ওই গুন্ডারা করে কি মাসারুকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই যে মাসারু একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু সে নিজেকে একটা বদ্ধ ঘরের মধ্যে পায়। তোমরা যারা লাইভ অ্যাকশন সিনেমাটা দেখেছো স্যাভেজের, তারা বুঝতে পারবে আর কি কাহিনীটা কি ঘটলো। আমি ওটার লিঙ্কও দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। তো যাই হোক, এই ঘরের মধ্যে ও বাদেও আরো 4 জন মানুষ ছিল, এবং সেখানে কাউন্টডাউন চলছিল। আর এরপর সেই জায়গাটিতে কিছু লেখা ওঠে, আর সেটা ছিল হচ্ছে কোন একটা ইনস্ট্রাকশন। তো ওরা বুঝে উঠতে পারে না ওদের কি করতে হবে, কিন্তু এখানে যারা রয়েছে তারা সবাই জানে যে তারা কোনোভাবে মারা গিয়েছে, এবং মরার পরে তাদের আরেকটা আফটার ডেথ গেম শুরু হয়েছে। তারা একটা গেমিং লাইফের ভেতর ঢুকে গিয়েছে, এবং ওদেরকে বলা হয় তোমাদের সবাইকে আলাদা আলাদা টাস্ক বা কাজ দেওয়া হবে, এবং যার মধ্যে সবচেয়ে বড় টাস্কটা ছিল হচ্ছে মনস্টারদের লিডারদের খুঁজে বের করা এবং তাকে হারানো, যেটা খুবই কঠিন। আর এরপর ওদের ওই টাস্কটি পূরণ করার জন্য একটা স্যুট দেওয়া হয় সবাইকে। তো ওরা ওই স্যুটটা পরে নেয়, এবং এরপর ওদেরকে ওয়েপনও দেওয়া হয়। আর এই ওয়েপনগুলো খুবই অ্যাডভান্স লেভেলের ছিল, যেটা মনস্টারের সাথে লড়াই করতে অনেক কাজে লাগবে। বাট এইখানে একজন আমরা একটা রাগান্বিত ব্যক্তিকে দেখতে পাই, যে করে ওই স্যুটটা ফেলে দেয় ছুঁড়ে, এবং বলে আমি এগুলো করবো না, আমি এগুলো পারবো না, আমাকে এখানে কেন আনা হয়েছে, আমি যেখানে ছিলাম আমাকে সেখানে নিয়ে যাও। বাট ও যখন চিল্লাপাল্লা করছিল, এদিকে টাইমও শেষ হয়ে যাচ্ছিল, তখন ওই ইয়াং একটা ছেলে ছিল যে করে কি ওই ব্যক্তিটিকে গুলি করে মেরে দেয়। কারণ সে এখানেই যদি এত ঝামেলা তৈরি করে, পরে মেইন জায়গায় বা মাঠে গিয়ে তো আরো ঝামেলা পাকাবে। আর তখন ওরা আস্তে আস্তে সবাই টেলিপোর্ট হতে শুরু করে, মানে শরীরের আস্তে আস্তে অংশগুলো অন্য জায়গায় যেতে শুরু করে, এবং ওরা এমন একটা স্থানে এসে পৌঁছায় যেখানে অনেক আগে থেকেই মনস্টার অ্যাটাক করে বসে রয়েছে। আর ওরা ওখানে আসতে একটা জম্বি মনস্টার চলে আসে এবং ওদের উপর অ্যাটাক করে। আর তখন রাইকা এবং এখানে একটা মধ্যবয়স্ক লোক ছিল, সে ওই জম্বিটিকে মারার চেষ্টা করে, কিন্তু ওরা পারে না, ব্যর্থ হয়। বাট তখন সেই যুবক ছেলেটি ওদের কাছে আসে, আর ওর হাতে সেই ওয়েপনটি ছিল যেটা অনেক অ্যাডভান্স লেভেলের ছিল, আর ওটাও খুব ভালো মতো চালাতেও পারতো। তো এই কারণে ওই অস্ত্রটি দিয়ে ওই জম্বিটিকে যখন শুট করে, ইনস্ট্যান্টলি জম্বিটা মারা যায়। তবে এখানে আমাদের নায়ক সাহেব মাসারও বেশ চিন্তিত হয়ে পড়ে। ও বলতে থাকে আমাদের এখানে কেন আনা হয়েছে, আর এগুলো আমাকে দিয়ে কেন করানো হচ্ছে। বাট তখন ওই মধ্যবয়স্ক লোকটি বলে আমরা আসলে সবাই আমাদের আগের জন্মে মারা গিয়েছি, কিন্তু আমাদের পুনর্জন্ম দিয়ে এই গেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হবে, আর আমাদেরকে বাছাই করা হয়েছে শুধুমাত্র এই মনস্টারদের সাথে লড়াই করার জন্য। আর ওই মধ্যবয়স্ক লোক আরো বলে রাইকা এবং আমাদের আরো পূর্বের একটা টিম মেম্বার ছিল, কিন্তু গতকালই মনস্টারদের সাথে যুদ্ধ করতে গিয়ে সে মারা গিয়েছে, মানে সিনেমার শুরুতে যে দৃশ্যটা আমরা দেখেছি আর কি। তো যাই হোক, আমাদের দায়িত্ব হচ্ছে মনস্টারদের সাথে লড়াই করে পুরো শহরকে বাঁচানো, আর এখন আমাদের এই মনস্টারদেরকে দ্রুত হারাতে হবে, আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে, তা না হলে আমাদের টিম থেকেও কেউ মারা যেতে পারে। তো যাই হোক, চারিদিকে থেকে মনস্টাররা ঘিরে ছিল, আর তখন একটা বড়সড় মনস্টার ওদেরকে দেখে ফেলে, মানে দেখতে পাচ্ছ মনস্টারের সাইজ কি, এবং ওদের উপরে অ্যাটাক করার জন্য উঠে
উপরে লাগে। বাট তখন রাইকা আর ওই মধ্যবয়স্ক লোকটি ওই বড় মনস্টারটির উপর অ্যাটাক করার জন্য সামনের দিকে এগোয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মনস্টারটি ওদের দুজনকে ধরে ফেলে। আর তখন মাসারু ওদেরকে সাহায্য করার জন্য সামনের দিকে এগোয়, কিন্তু ওর হাতে যে বন্দুকটা ছিল ওটাও তো ঠিক মতো চালাতে পারছিল না বা পারে না। তো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু এরপর রাইকা কোনোভাবে নিজেকে এবং ওই বুড়োটাকে মানে মধ্যবয়স্কটাকে মনস্টারের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু তারপর ওই বড় মনস্টারের মাথাটি মানে যেটার তো খালি মাথায় রয়েছে সেটা অ্যাটাক করে হচ্ছে মাসারুর উপর। তো সবাই মনে করে হয়তো মাসারু মারা গিয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের যে স্যুটটার গায়ে ছিল সেটার জন্য ও বেঁচে যায়, ওই স্যুটটাকে বাঁচিয়ে নেয়, ওর কিছুই হয়নি। বাট তখনই ওখানে অন্য আরেকটা টিম চলে আসে যেটা ওদেরই মতো বাট অন্য একটা দল, এবং ওদের অস্ত্র আরো অনেক বেশি অ্যাডভান্স ছিল। আর ওদের কাছে যে অস্ত্র রয়েছে এই টাইপ অস্ত্র না ওদের কাছে রয়েছে না শহরে অন্য কারোর কাছে রয়েছে, মানে ওরাই সবচেয়ে সেরা টিম এরকমই আর কি মনে হচ্ছে। এর সাথে অ্যাডভান্স লেভেলের ওয়েপন্স গাড়িও ছিল ওদের, এবং ওদের গ্রুপটা অনেক বড় ছিল। তো যাই হোক, ওরা যখন রাইকাদের গ্রুপের ওয়েপন গুলো দেখে ওরা হাসতে শুরু করে। আর এরাও তো এসেছিল এখানে এই মনস্টারদেরকে মারার জন্য, আর ওরা যদি মনস্টারদেরকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট যাবে হচ্ছে ওদের যে লিডার মানে ওদের যে এলিয়েন তার কাছে। তো এরপর আবারও এখানে মনস্টার আক্রমণ শুরু করে, কিন্তু ওই নতুন যে টিম এসেছে তারা খুব ইজি ভাবে ওই মনস্টারদেরকে হারিয়ে ফেলে। কিন্তু এইদিকে মাসারোর যে টিম রয়েছিল তারা এটা দেখে চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা এই নর্মাল মনস্টারদের সাথেই পারছে না, আরো শক্তিশালী মনস্টার আসলে ওরা কি করবে। আর তাছাড়া ওদেরই বা দোষ কি, ওদের কাছে যে অস্ত্র রয়েছে তা খুব একটা অ্যাডভান্সও নয়, যেখানে অন্য টিমের অস্ত্র কত বেশি অ্যাডভান্স। কিন্তু ওরা যদি এখন ওই টিমের সাথে মিলেও ফাইট করে তাতে আবার ওদের কোনো লাভ নেই, কারণ ওরা কোনো পয়েন্টসও পাবে না এবং দেখা যাবে ওদের টিমের মেম্বারে মারা পড়বে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই অন্য টিমের একজন করে কি অনেক বেশি অ্যাডভান্স লেভেলের একটা অস্ত্র বের করে এবং একটা মনস্টারকে শুট করে টুকরো টুকরো করে দেয়। তো এটা দেখে আমাদের নায়ক সপ্তাহ খুব অবাক হয়ে যায়, আর তখন ওই মধ্যবয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করে ওদের কাছে এত অ্যাডভান্স লেভেলের অস্ত্র কই থেকে আসলো। তো তখন ওই বুড়ো লোকটি বলে তুমি হয়তো জানো না, তুমি যদি এই টাস্কে জিতে যাও তাহলে ফাইটের শেষে আমাদের আবারও সেই বদ্ধ রুমটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তোমাকে পয়েন্ট দেওয়া হবে, এবং ওই পয়েন্ট দিয়ে তুমি তিনটার মধ্যে যে কোনো একটা কাজ করতে পারবে। প্রথম কাজটা হচ্ছে তুমি তোমার অস্ত্রকে আরো অ্যাডভান্স করতে পারবে, দ্বিতীয় অপশনটা হচ্ছে তুমি মরে যাওয়া কোনো মেম্বারকে আবার জীবিত করতে পারবে, আর তৃতীয় অপশনটা হচ্ছে তুমি তোমার এই সমস্ত অস্ত্র স্যুট জমা রেখে তুমি আসল দুনিয়াতে ফেরত যেতে পারবে। বাট এর জন্য তোমার 100 পয়েন্ট অর্জন করতে হবে, এবং এখানে কত ভালো ফাইট করছো, কতগুলো মনস্টারকে মারছো তার উপর নির্ভর করবে তুমি কত পয়েন্ট পাবে। আর আমাদের অপরপক্ষে যে টিমটা রয়েছে তাদের কাছে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অস্ত্র এজন্যই আছে কারণ তারা এর আগে অনেকবার ফাইট জিতেছে এবং অনেক পয়েন্ট অর্জন করেছে। তো এই কথাগুলো ইয়াং ছেলেটা শুনছিল ওদের টিমের, আর ওর কাছে একটা বিশেষ ড্রেস ছিল যেটা হচ্ছে ইনভিজিবল হতে পারে। তো এই ছেলেটাও করে কি হঠাৎ করে গায়েব হয়ে যায় এবং প্ল্যান করে যে এই টিমের সকল পয়েন্ট ও একাই অর্জন করবে, যাতে ও পার্থিব জীবনে আবার জীবিত হতে পারে বা আলাদা ড্রেস কিনতে পারে, বস্ত্র কিনতে পারে, হোয়াট এভার। ও নিজে এখন পয়েন্ট চায়, তো এই কারণেও করে কি টিমের কাছ থেকে আলাদা হয়ে যায়। আবার এই দিকে আমাদের দেখানো হয় মনস্টাররা কিন্তু সাধারণ মানুষদের উপর অ্যাটাক করছিল। তো এইগুলো দেখে মাসারুর অনেক বেশি খারাপ লাগে, আর তখন ওর মাথায় এদের বাঁচানোর জন্য একটা চিন্তা আসে, কারণ ও মনের দিক দিয়ে অনেক ভালো ছিল। বাট তখন ওই মধ্যবয়স্ক লোকটি ওকে থামায় এবং বলে দেখো আমাদের টার্গেট মনস্টারদের লিডারকে মারা, এসব ছোটখাটো মনস্টারকে মারা নয়। আর আমরা যদি আমাদের টাস্ক কমপ্লিট করার পথে এইসব ছোটখাটো মনস্টারদেরকে মারতে থাকি তাহলে আমাদের শক্তিও কমে যাবে, আর এটা আমাদের জীবনের জন্য হুমকিও হতে পারে। কিন্তু মাসারুই তখন বলে তোমরা খালি ভয় পাও, নিজেদের ভেতরে এমন সাহস যোগাও যাতে সব মনস্টারদের সাথে তুমি ফাইট করতে পারো। আর আমাদের টার্গেট সমস্ত মনস্টারকে মারা এবং এই নিষ্পাপ মানুষদেরকে বাঁচানো যাদের কোনো দোষ নেই, যারা নির্দোষ। বাট তখন ওই মধ্যবয়স্ক লোকটি বলে আমি জানি তুমি অনেক ভালো মনের একটা মানুষ, তোমার নিজের একটা ছোট ভাই রয়েছে, কিন্তু তুমি যদি মারা যাও তোমার ছোট ভাইয়ের কি হবে? তবে আমি তোমাকে কিছু কয়েন দিচ্ছি, অ্যাটলিস্ট তুমি তোমার ছোট ভাইকে কল করে তার অবস্থাটা জেনে নাও। তো এরপর মাসারু করে কি তার ভাইকে কল করে, আর ওর ভাই তখন খাবার খাচ্ছিল, আর এখানে লক্ষ্য এই ফাইটটা নাকি আসল দুনিয়াতেই চলছিল। তো এই জন্য মাসারু তার ভাইকে বলে তুমি বাসায় থাকবে, ঠিক আছে? শহরের অবস্থা খুবই খারাপ আর আমি খুব জলদি তোমার কাছে ফিরে আসবো। মানে ওরও প্ল্যান হচ্ছে ও পয়েন্ট অর্জন করে ফিরে যাবে। বাট ওর এইসব কথা মনস্টারদের লিডার শুনে ফেলে, আর এরপরও যখন বাইরে এসে দেখতে পায় পুরো শহর ভরে মনস্টার অ্যাটাক লেগে গিয়েছে। আর অন্য যে টিমটা রয়েছে তাদের কোনো গুরুত্বই নেই যে মানুষ মূল্য কি না মূল্য, ওদের টার্গেট হচ্ছে একটাই মনস্টারের লিডারকে মেরে পয়েন্ট নেবে। তো এই জন্য ওরা ছোটখাটো মনস্টারের দিকে নজর দিচ্ছিল না, ওরা কেবল কিভাবে দ্রুত জয়লাভ করা যায়, পয়েন্ট অর্জন করা যায় সেই চিন্তা করছিল। কিন্তু মাসারুর হৃদয় তো খুবই নরম ছিল, আর এই কারণে অন্যান্য মানুষদের সে বাঁচাতে চাচ্ছিল। আর এরপরও দেখতে পায় একটা জায়ান্ট মনস্টার মানে অনেক বড় একটা মনস্টার শহর ধ্বংস করছিল, আর তখন ও জায়ান্ট মনস্টারের কাছে যায় এবং একটা পাঞ্চ করে, আর এর ফলে ওই জায়ান্ট মনস্টারটি অনেক ব্যথা পায় এবং পেছনের দিকে সরে যায়। আর তখন মাসারও বুঝতে পারে যে ওর স্যুটের কত পাওয়ার এবং ওই স্যুটের কারণে ওর হাতে কত শক্তি চলে এসেছে। আর তারপর ও সাহস পেয়ে যায় এবং অনেক দূর থেকে দৌড়ে এসে ওই মনস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মনস্টারটা উল্টো করে ধরে যখন খেয়ে নিতে যাবে তখনই ওই আরেকটা যে টিম রয়েছে ওই টিমের একটা ফিমেল মেম্বার চলে আসে বা মেয়ে মেম্বার চলে আসে এবং ওকে বাঁচিয়ে নেয়। আর ওই মেয়ে মেম্বারটি বলে দেখো আমাদের টার্গেট হওয়া উচিত শুধু মনস্টারদের লিডারকে মারা, এইসব মনস্টারদের উপর সময় নষ্ট করছে কেন? বাট এখানে মাসারও বলে আমি শুধুমাত্র আমার নিজের চিন্তা করছি না, এখানে যে অসহায় মানুষরা রয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, তাদেরকে বাঁচানো আমাদের দায়িত্ব। আর এর মধ্যে ওর ছোট ভাইয়ের কথা ওর মাথায় রয়েছে। তো এরপর মাসারও ওই মনস্টারের উপর অ্যাটাক করে, আর মনস্টারের উপর অ্যাটাক
অ্যাটাক করতে থাকে, কিন্তু তখনই অন্য টিমের একজন টিম মেম্বার ওদের সামনে চলে আসে, আই মিন ওই মেয়েটা। কিন্তু ওই মনস্টারটি এবার মেয়েটিকে ধরে ফেলে, কিন্তু তখন মাসারু করে ওই মেয়েটির হাতের অস্ত্রটা তুলে নেয় এবং ওই মনস্টারটিকে শুট করে, আর এইবার ওর শুটটা মিস হয় না এবং মনস্টারের গায়ে গুলিটা লাগে এবং মনস্টার টুকরো টুকরো হয়ে যায় এবং মারা যায়। তো এরপর ওই মেয়েটি আমাদের মাসারুর লড়াই দেখে তো অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ওই মেয়েটি তখন মাসারুকে বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার জীবন কেন বাঁচালে, আমাকে কি পছন্দ করে ফেলেছো? বাট মাসারু তখন বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, এই জন্য আমি তোমাকে বাঁচালাম। তো যাই হোক, এরপর ওই মেয়েটি বলে, দেখো যে কোনো ভাবে এই লড়াই আমাদেরকে বেঁচে থাকতে হবে। মাসারু বলে, হ্যাঁ, কারণ আমার একটা ছোট ভাই রয়েছে আর আমাদের বাবা মা নেই, আমার ভাইয়ের একমাত্র আমি রয়েছি, তো এই জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। আর তখন ওই মেয়েটি বলে, আমার একটা ছেলে রয়েছে, ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে। সিরিয়াসলি ভাই, এই মেয়েটার উপর অনেকে ক্রাশ খাইতে লাগছিল, কিন্তু এই মেয়েটাও আর বাচ্চা আছে, ওরা কিন্তু মা হিসেবে মানায় নাই, মনে হচ্ছে কচি মেয়া। তো যাই হোক, এখানে এই মেয়েটারও ইচ্ছা হচ্ছে সে পয়েন্ট অর্জন করে তার ছেলের কাছে ফিরে যাবে আসল দুনিয়াতে। আর এরপর ওই মেয়েটি মাসারুকে বলে, তুমি কি আমাদের টিমকে সবচেয়ে ভালো মনে করছো, যে আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্র রয়েছে, সর্বোচ্চ হাইটেক জিনিস রয়েছে? যদি এটা মনে করে থাকো তাহলে তুমি ভুল করছো। এইখানে আমাদের চেয়ে আরো ভালো একটা টিম রয়েছে এবং ওরা 7 বার মনস্টারদের লিডারকে মেরেছে এবং ওদের কাছে এত অ্যাডভান্স লেভেলের অস্ত্র রয়েছে যে ওরা কখনোই হারে না এবং ওদের টার্গেট থাকে সবসময় বড় বড় লেভেলের মনস্টারদের লিডারদের মারা। মানে এটা অনেকটা সোলো লেভেলিং স্টাইলের আর কি, তুমি বড় বড় মনস্টারদেরকে মারলে তুমি পয়েন্টস পাবে এবং ওই পয়েন্টস দিয়ে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। আর এই কনসেপ্টটা কিন্তু এই গার্নস এনেছিল হচ্ছে 2000 সাল, আজ থেকে 25 বছর আগে। তো বুঝতেই পারছো সোলো লেভেলিংও যে এখান থেকে কোনো আইডিয়া নেয়নি তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, এখানে সবচেয়ে যে শক্তিশালী টিমটা রয়েছে তারা মূলত এরকম ফালতু ফাইট করে না, তারা লুকিয়ে লুকিয়ে থাকে, শুধুমাত্র বড় মনস্টার বা বড় ধরনের লিডার যখন বের হবে তার সাথে তারা ফাইট করে, ছোট ছোট মনস্টারদের দিকে ওরা নজর দেয় না, সময় নষ্ট করে না। আর তখনই পায়ের নিচে থেকে অনেক বড় সড়ো একটা মনস্টার বের হয়ে আসে এবং অনেক শক্তিশালী এবং অ্যাক্টিভ একটা মনস্টার ছিল। আর তারপর এদিক থেকে আবার সম্পূর্ণ লোহার তৈরি একটা বিশাল জায়ান্ট বের হয়। তো সবাই মনে করে যে এটা হয়তো আরেকটা মনস্টার, কিন্তু এটা মনস্টার না, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী টিম এবং তাদের অস্ত্র মনে করো আর কি প্যাসিফিক রিমের মতো একটা রোবট। তো যাই হোক, এরপর ওই টিম 1 বা সবচেয়ে শক্তিশালী টিমের সাথে মনস্টারদের ফাইট শুরু হয়। আর বাকি যে টিম রয়েছে ওরা আর কি করবে, ওরা খালি দাঁড়িয়ে দেখতে থাকে। রাইকা এবং মধ্যবয়স্ক লোকটিও লড়াই দেখছিল। আর তখনই এখানে জাপানিজ আর্মি চলে আসে, মানে ছাগলের 3 নম্বর বাচ্চা আর কি। তো আর্মিরা করে কি মনস্টারদের শুট করতে শুরু করে। আর তখন আরো একটা বিশাল মনস্টার আসে যার পুরো শরীর খুবই শক্ত পাথরের তৈরি। তো আর্মিরা তাকেও শুট করা শুরু করে, কিন্তু এদের কিছুই হয় না, কারণ তার পুরো শরীর পাথরের এবং দেখতে অনেকটা শয়তানের মতো। এর সাইজ শিফটার, মানে সাইজ চেঞ্জ করতে পারে, 2টো পাখাও রয়েছে। কিন্তু মাসারও তখন করে কি বন্দুক দিয়ে গুলি করে একটা জালের মতো তৈরি করে ফেলে, ফাঁদের মতো, এবং সেই ফাঁদের মধ্যে মনস্টারটিকে আটকে ফেলে। কিন্তু এতে ওর কিছুই হয় না, উল্টো ওই মনস্টারটি জালটি ছিঁড়ে ফেলে এবং এখান থেকে সামনের দিকে এগোতে থাকে। আর তারপর অন্য দুটো টিমও এগোয় ওই মনস্টারটিকে মারার জন্য, ওটার দিকে গুলি ছড়ে অনেক রকম চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই মনস্টারটি মারা পড়ে না। আর তখনই একজন টিম মেম্বারকে ওই মনস্টারটা ধরেও ফেলে, কিন্তু আরেকটা মেম্বার সে করছিল কি অনবরত ওই মনস্টারটির দিকে গুলি করছিল, কিন্তু তারপরেও সেই মেম্বার ভয় পায় না, সে মনস্টারের হাতে থাকা অবস্থায় ওই মনস্টারের মাথায় লাগাতার গুলি ছুটতে থাকে। আর এর ফলে মনস্টারটা শেষমেশ মারা যায়। কিন্তু ওই টিম মেম্বারটি, মানে এটা সেকেন্ড টিমের যে মেম্বারটা, দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী যে টিম, সে এত বেশি আহত হয় যে সে নিজেও সার্ভাইভ করতে পারে না এবং মারা যায়। আর তারপর এখানে আসে হচ্ছে এই মনস্টারদের লিডার, এবং সে দেখতে একেবারে ছোটখাটো, যাকে দেখে মোটেও ভয় করছিল না। তবে যেহেতু ছোটখাটো তার মানে ওর অনেক বেশি পাওয়ার থাকবে, অনেক ডেঞ্জারাস একটা পাওয়ার থাকবে, যেটা হয়তো বিশেষ সময়ে বের হবে। তো এখানে সেকেন্ড গ্রুপের যে মেম্বার রয়েছে তারা ওই মনস্টারটির উপর অ্যাটাক করে, মানে লিডারের উপর, এবং কয়েক টুকরা কয়েক পিস করে ফেলে, কিন্তু প্রত্যেকটা টুকরা আবার আলাদা আলাদা মনস্টার হয়ে যায় এবং জীবিত হয়ে যায়, এবং উল্টো ওই মেম্বারদের উপর অ্যাটাক করে। আর তারপর ওই লিডারটি করে কি একটা ফিমেল বডিতে রূপান্তরিত হয়, মানে একটা মেয়ে জায়ান্টের মনস্টারে বদলে যায়। আর এটা দেখে তো সেকেন্ড গ্রুপটা ভয় পেয়ে যায়, কিন্তু মাসারু সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তখন ওই লিডার করে কি মাসারুকে যখন খেয়ে ফেলতেই যাবে, বাট তখনই মাসারুদের গ্রুপেরই একটা ছেলে ছিল না, ওই যে অদৃশ্য হয়ে গিয়েছিল, ও তো চান্সেই ছিল কখন লিডার আসবে শুধুমাত্র তার সাথে ফাইট করবে। তো ও করে কি লিডারের উপর গুলি করে, তো লিডার টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। আরো তখন মনে করে আমি জিতে গিয়েছি, কিন্তু আসলে এটা তো ছিল না, ওই লিডারের কিছুই হয়নি, এবং ওই লিডারের রক্ত যে নিচে পড়েছিল সেখান থেকে আরো অন্যরকম টাইপের একটা মনস্টার তৈরি হয়ে যায়। আর এটাই লিডারের সবচেয়ে বড় গুণ, যে সে হচ্ছে সাইজ শিফটার, যে কোনো সময় যে কোনো রূপ যে কোনো সাইজ নিতে পারে। তো এই দৃশ্য দেখে ওই যুবকটি আবারও ভয় পেয়ে যায়, ইয়ং ছেলেটি, এবং আবারও অদৃশ্য হয়ে যায়, যে না কাম হইব না, একটু দুর্বল হোক তারপর মারমনি। কিন্তু ওই মনস্টারটা তো বুঝে ফেলে যে এখানে একটা অদৃশ্য ছেলে রয়েছে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তো এই জন্য সে করে কি একটা ইলেকট্রিক্যাল ওয়েভ মারে। আর এর ফলে ওই ছেলেটা ভিজিবল হয়ে যায় এবং আহত হয় মারাত্মক ভাবে, এবং এখানে ওর একটা ব্লাস্টের সৃষ্টি হয়। আর এটা বুঝে মাসারও করে কি ওর টিমের যারা রয়েছে এবং ওই ছেলেটা যেটা আর কি স্বার্থপর, ওকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। আর অন্যদিকে ওই জায়ান্ট মনস্টারটির সাথে ওই গ্রুপটির লড়াই চলতেই থাকে, যারা অলরেডি 7 বার জিতে গিয়েছে, মানে নাম্বার 1 গ্রুপ। আর ওই লড়াই চলাকালীন সময় তারা করে কি তাদের ওই রোবটটিকে ছোট করে এবং তারপর ওই মনস্টারের মাথার পেছনে যায় এবং ব্রেনের উপর আঘাত করতে থাকে, এবং সাকসেসফুলি ফাইনালি তারা ওই মনস্টারটিকে মারতে পারে। আর তারপর ওই নাম্বার 1 গ্রুপটি সেই জায়গাতে চলে আসে যেখানে মনস্টারের লিডার রয়েছে, আর ওরা তখন বন্দুক বের করে ওয়েব বের করা শুরু করে। আর এর ফলে ওই
মনস্টার লিডারটি আবারও টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু আসলে তো এই মনস্টারটি মারা যায়নি এবং এবার সে এমন একটা রূপ নেয় যেটা একেবারে মানুষের মতো রূপ এবং অনেক শক্তিশালী একটা মানুষের রূপ। তো তখন আবার দ্বিতীয় গ্রুপের যারা ছিল তারা ওই লিডারকে টুকরো টুকরো করে দেয়, কিন্তু এতে ওই কিছুই হয় না মনস্টারের লিডারের। আর ওদিকে মাসরও আবার সামনে যায়, সে দেখতে চায় যে ঘটনা কি, মানে ওই মনস্টার মারা গিয়েছে কিনা। কিন্তু তখনই ওই মনস্টার করে কি তার শরীরের ভেতর থেকে ক্লাস্টার টাইপের একটা বোমা বের করে, মানে একটা বোমা থেকে অনেক বোমা বেরোবে। তো মাসরু যখন প্রায় মারাই পড়বে তখন সেই মধ্যবয়স্ক লোকটা করে কি সেখানে চলে আসে এবং মাসারুকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, এরপর আমরা আবারও মনস্টার লিডারকে দেখতে পাই, সে তো মারা যায়নি, সে আবারও মনে করো পুনর্জন্ম হয়। মানে এটা অনেকটা কিসের মতো, মানে এমন একটা সে মনে করো মনস্টার বা ডেমন যে নিজেকে বারবার রিজেনারেট করতে পারে, অনেকটা মুজানের মতো আর কি। ডেমন স্লেয়ার যারা দেখেছো তারা বুঝতে পারবে। এবং এইবার সে এমন একটা রূপ নিয়েছে যেটা খুবই ভয়ঙ্কর রূপ, আর এই রূপটি হলো কঙ্কালের রূপ এবং ওর শৈল অনেক, যেটা অনেকটা অ্যাটাক অন টাইটানের এরেনের মতো। অবশ্যই না, এরেনের মতো হবে কেন, এরেন এই টাইপ ছিল না, তবে অবশ্যই অন্য কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়। এবং এই কঙ্কালের উপর অনেকগুলো স্পাইক দেখা যায়। আর এরপর ওই বেস্ট যে গ্রুপ ছিল, নাম্বার 1 গ্রুপ, ওরা করে কি ওই মনস্টারের লিডারের সাথে ফাইট করতে যায়। আর এইদিকে মাসারুর গ্রুপের মাসারু, রাইকা এবং অন্য গ্রুপের যারা বেঁচে রয়েছে তারা তো মাসারুর বন্ধু হয়ে গিয়েছে। তো সবাই মিলে একটা প্ল্যান বানায় যে কিভাবে ওই লিডারকে হারানো যায়। বাট তখন ওরা খেয়াল করে লিডার ওই নাম্বার 1 দেরকে মেরে, মানে ওই বেস্ট গ্রুপ যে ছিল নাম্বার 1 গ্রুপ, ওকে মেরে এখানে চলে এসেছে এবং বেস্ট গ্রুপের যে লিডার তার মাথা হচ্ছে ওই মনস্টারের হাতে। চিন্তা করো কি ব্রুটাল টাইপের একটা এনিমি এটা। এবং একটা মুভিতে বা একটা এনিমিতে বা যে কোনো কিছুতে ভিলেন যত শক্তিশালী হয় তত বেশি মজা আসে। তো এরকম একটা মজাই কিন্তু আমি এই মুভিতে পাচ্ছি বা এনিমিতে আমি পাচ্ছি। তো যাই হোক, ওই মনস্টারের লিডারটি মাসরের দিকে এগিয়ে আসে, আর তখনই অন্য গ্রুপের যে একটা ফিমেল মেম্বার ছিল সে করে ওই মনস্টারের লিডারের উপর অ্যাটাক করে এবং একটা হাত কেটেও ফেলে, আর ওই হাতটা উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। আর তারপর ওই মেয়েটি দেরি না করে অনবরত অ্যাটাক করতে থাকে, আর তখন ওই মনস্টারটি টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু মনস্টারের লিডারও তো বসে থাকার পাত্র নয়, সে চোখ দিয়ে কন্টিনিউয়াসলি লেজার রশ্মি বের করে এবং পুরো শহরটিকে ধ্বংস করতে শুরু করে। চারিদিকে কেবল ধ্বংস আর ধ্বংস, আর এর ফলে মাসারও অনেক আহত হয়ে যায়। কিন্তু ওই মনস্টারের লিডার তো অনবরত অ্যাটাক করতেই আছে এবং মাসারও খুব রিস্কে রয়েছে। আর তখন মাসারুকে বাঁচানোর জন্য ওই ফিমেল মেম্বারটা করে কি লিডারের দিকে গুলি ছুটতে ছুটতে সামনের দিকে এগোয়, কিন্তু ওই মনস্টারটি তখন ওর চোখের লেজার দিয়ে বেচারে ফিমেল মেম্বারকে 2 টুকরা করে ফেলে এবং সেখানে ফিমেল মেম্বারটি মারা যায়। আর নিজের চোখে এটা দেখে মাসারু অনেক কষ্ট পায়, কিন্তু এখন তো আর কষ্ট পাওয়ার সময় নয়। তো ও করে কি দ্রুত ওই ফিমেল মেম্বারটির বন্দুক ওঠায়, কিন্তু এখানে মাসারুর অবস্থা তো অবশ্যই দেখতে পাচ্ছ, ওর অবস্থা কি হয়ে গেছে, 2 ঠ্যাং নাই। তো কিন্তু মাসারু এখানে নিজের জানের তোয়াক্কা না করে কন্টিনিউয়াসলি গুলি ছুটতে থাকে এবং মনস্টারকে কোনো সুযোগই দেয় না রিজেনারেট হওয়ার। আর তাছাড়া মনস্টারটি একটা লং ফাইটের কারণে ওর যে রিজেনারেটের স্কিল, মানে শরীরকে নিজে নিজে ঠিক করার স্কিল, ওটা তো কমে গিয়েছে। আর এই কারণে ফাইনালি ওই মনস্টারটি মারা যায়। ভাই সিরিয়াসলি এটা কি ভিলেন ছিল ভাই। তো যাই হোক, এখন জীবিত ছিল হচ্ছে রাইকা, মাসারু আর ওই মধ্যবয়স্ক লোকটি, এবং গায়েব হয়ে যেতে পারে ওই ছেলেটিও। আর যেহেতু ওরা জিতেছে, মনস্টারের লিডারকে মেরেছে, ওরা টেলিপোর্ট করে আবারও ওই রুমে চলে আসে। আর সেখানে আসার পরে দেখা যায় যে মাসারু এই গেমে 100 পয়েন্ট পেয়েছে, আর সে এখন চাইলে বাস্তব জীবনে জীবিত হয়ে যেতে পারে। কিন্তু সে দ্বিতীয় অপশনটা চুজ করে, যেটা হচ্ছে ওই যে ফিমেল মেম্বারটি ছিল ওকেও জীবিত করতে চায়, আর তারপর ওই ফিমেল মেম্বারটিকে আবার জীবিত করে নিয়ে আসে। আর তারপর মাসারু আমাদেরকে একটা কথা বলে, সেটা হচ্ছে দেখো আমি এই গেমটাই প্রথম খেলছি না, আমি এই গেম এর আগেও খেলেছিলাম, বেশ কয়েকবার খেলেছি, এবং বারবার আমি যেটা করতাম আমার মেম্বারদেরকে বাঁচিয়ে আনতাম। আর এইভাবে আমার সব টিম মেম্বারদেরকে বাঁচিয়ে এনে তারপর আমি 100 পয়েন্ট নিজের জন্য খরচ করেছিলাম এবং আমি বাস্তব জীবনে বাড়িতে জীবিত হয়েছিলাম। কিন্তু এরপর আবার আমি যখন মারা যাই তখন আমাকে আবার এই গেমে ঢুকিয়ে দেওয়া হয়। তো চিন্তা করো না, আমাদের সব টিম মেম্বার জীবিত থাকবে এবং আমরা সবাই আস্তে আস্তে বাড়িতে ফিরবো, মানে বাস্তব দুনিয়াতে আবার জীবিত হবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়।